আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ডিজিটালে। আজকে আমরা বড় মতো নতুন একজন অতিথি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে আমরা কথা বলবো হচ্ছে সাউথ ইস্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও জনাব মোহাম্মদ খালিদ মাহমুদ খান সাহেবের সাথে। চলুন আমরা কথা বলি, জানি ব্যাংকের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো? স্যার, ভালো আছি স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে সময় করে দেওয়ার জন্য। Thank you. স্যার, আমরা সাউথ ইস্ট ব্যাংক তো স্যার একটা ব্র্যান্ড, এটার একটা দীর্ঘ ইতিহাস আছে। Yes. তো স্যার, এই সাউথ ইস্ট ব্যাংকের স্যার এই যে দীর্ঘ যে ইতিহাস, এই জার্নিটাকে আমাদেরকে একটু শেয়ার করবেন আপনি, যে এই জার্নিটা কি খুবই স্মুথ ছিল নাকি বাম্পি ছিল? আসলে যদি বলতে হয়, আপনি ঠিকই বলেছেন, সাউথ ইস্ট ব্যাংক ইজ এ ব্র্যান্ড। 1995 সালের 25শে মে এর যাত্রা শুরু। তৎকালীন শিল্পপতি জনাব এম এ কাশেম, তার কিছু প্রিয় মানুষ এবং শিল্প উদ্যোক্তা, দেশি বিদেশি শিল্প উদ্যোক্তাদের নিয়ে এই সাউথ ইস্ট ব্যাংকের প্রতিষ্ঠা করেন। এবং ওনার এই অক্লান্ত পরিশ্রম এবং তার যে উদ্যোগ, তার মাধ্যমে সাউথ ইস্ট ব্যাংক তৎকালীন সময়ে অত্যন্ত নামী একটি ব্যাংকে পরিণত হয়েছিল। তো প্রত্যেকটা ব্যাংকেরই চড়াই উতরাই পেরিয়ে আসলে একটা জায়গায় আসতে হয়, এবং সেই সময়ে 95 সাল থেকে দীর্ঘ একটা সময় সাউথ ইস্ট ব্যাংকের যথেষ্ট সুনাম ব্যাংকিং সেক্টরে ছিল। এবং মাঝখানে কিছু আমাদের ভুল ত্রুটি হয়েছে, কিন্তু আমি মনে করি সেটাকে আবার কাটিয়ে উঠে বর্তমানে সেই ফাউন্ডিং চেয়ারম্যানই জনাব এম এ কাশেম সাহেবের হাতে এই মুহূর্তে ব্যাংকের নেতৃত্ব। চেয়ারম্যান বর্তমানে উনি আবার এটাকে শক্ত হাতে ব্যাংকটা যাতে তার পূর্বের ঋত গৌরব ফিরে পায় সেজন্য চেষ্টা করছেন। এবং উনি ম্যানেজমেন্টের সাথে, বোর্ডের সাথে এমন একটা মানে ভিশন নিয়ে কাজ করছেন যাতে ব্যাংকটা তার ঋত গৌরব ফিরে পেয়ে আরও উন্নতির দিকে যেতে পারে। এটাই হলো স্যারের ঐকান্তিক ইচ্ছা, এবং আমরা ম্যানেজমেন্ট এবং প্রত্যেকটা অফিসার সবাই মিলে সেটা চেষ্টা করছি যাতে এই ব্যাংকটা একটা ভালো ব্যাংকে পরিণত হয় এবং এটার সুনাম অক্ষুণ্ণ থাকে। স্যার, আপনি ঋত গৌরব ফিরে পাওয়ার কথা বললেন স্যার। স্যার, এটা তো অনেক চ্যালেঞ্জিং একটা কাজ, কারণ আপনাকে অনেকগুলো ফ্রন্ট একসাথে কাজ করতে হবে। প্রথমত হচ্ছে আপনাকে বোর্ডের আস্থাটা নিতে হবে, দেন আপনাকে হচ্ছে আপনার যে ম্যান পাওয়ার, যাদের মাধ্যমে আপনি কাজটা উঠিয়ে নিয়ে আসবেন, তাদেরকে মোরালি আপ করতে হবে, যাতে করে সবাই অ্যাজ এ টিম কাজ করতে পারে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনার ক্যাশ রিকভারি। কারণ ক্যাশ রিকভারি আপনি যদি সাকসেসফুল না হন, সেক্ষেত্রে হচ্ছে আপনার এই যে অ্যাসেটটা, সেটা কিন্তু আর কনভার্সন হচ্ছে না ভালো অ্যাসেটে। আর সর্বশেষ যেটা, সেটা হচ্ছে কাস্টমারদের কনফিডেন্স। সে এই সবগুলো ফ্রন্টে আপনি আপনার যদি আপনি কাজ করতে বলে, আপনি নিশ্চয়ই ভাবতেছেন। তো সেক্ষেত্রে স্যার, আপনাদের কোন প্ল্যানে আপনারা আগাচ্ছেন এই সবগুলো ফ্রন্টগুলোকে একসাথে করে কাজে একটা মোটিভেশনাল ওয়েতে কাজ করে ব্যাংককে ঋত গৌরব ফিরে আনার জন্য আপনাদের প্ল্যানটা এখন কী স্যার? আমি আপনাকে যদি বলি, ব্যাংকিং ইজ এ টিম ওয়ার্ক। এটা বোর্ড থেকে শুরু করে একদম ম্যানেজমেন্ট হয়ে আমার অফিসার্স পর্যন্ত সবাইকে একটা টিম হয়ে কাজ করতে হয়। আমার বোর্ড অত্যন্ত নলেজেবল এবং তারা অত্যন্ত অ্যাক্টিভ। সুতরাং সেই ক্ষেত্রে বোর্ডের কাছ থেকে আমরা যে জিনিসটা পাই সেটা হলো তাদের পলিসি। তারা পলিসিটা তৈরি করে দেন, তারা ম্যানেজমেন্টকে একটা মানে কাজ করার পরিবেশ তৈরি করে দেন এইভাবে যে ওনারা পলিসি তৈরি করে দিয়ে বলেন যে ম্যানেজমেন্ট এই পলিসির মধ্যে থেকে কাজ করবে। ম্যানেজমেন্টে আমরা যেটা করি, আমরা চেষ্টা করি যে আমাদের যে ম্যানেজমেন্ট, তারা প্রত্যেকটা কাজে বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকের নিজস্ব যে নীতিমালা ও গাইডলাইনগুলো আছে, ডিউ ডিলিজেন্স করে, এবং সে কোনো ক্ষেত্রে আমরা এনহ্যান্স ডিউ ডিলিজেন্স করে কাজ করছি, যাতে এখানে আমাদের কোনো ধরনের ভুল ত্রুটির পরিমাণ কম থাকে। কারণ আলটিমেটলি কাজ করলে ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু সেই পরিমাণটা যাতে কম থাকে আমরা সেটা চেষ্টা করছি। এবং আমার যে ম্যানেজমেন্টে যারা আছেন, তারা আমাদের যারা অফিসাররা আছেন, বিভিন্ন ব্রাঞ্চ ম্যানেজাররা আছেন, তাদেরকে ভাইব্রেন্ট করা, তাদেরকে কাজের প্রতি মনোনিবেশ করা, এবং তারা সবাই যাতে ব্যাংকের স্বার্থে অত্যন্ত গতিশীলতার সাথে কাজ করে এবং অ্যাক্টিভলি পারফর্ম করে, সেটা করার জন্য আমরা কিন্তু ম্যানেজমেন্ট একসাথে কাজ করছি। এবং সেক্ষেত্রে আমরা
আস্তে আস্তে সফলতার দিকে এগিয়ে যাচ্ছি বলে আমি মনে করি। আরেকটা কথা আপনি যেটা বললেন, ক্যাশ রিকভারি, আসলে ক্লাসিফাইড লোন বা এনপিএল আমরা যদি বলি, সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশ ব্যাংকের পলিসি সাপোর্টে কিছু কিছু অ্যাকাউন্টকে আমরা রিশিডিউল করেছি এবং তাদের সাথে এখন আমরা প্রতিনিয়ত মানে যেটা যোগাযোগ রক্ষা করছি সেটা হলো তারা যেন রিশিডিউলের পরে 1 বছর বা 2 বছরের জন্য স্লিপিং মোডে না চলে যায়। তারা যেন মানে আমরা যাচ্ছি এই জন্য যে ভাই আপনি রিশিডিউল করেছি, আপনি ফ্যাক্টরিটা আপনি চালু করেন, আপনি ফ্যাক্টরিটার থেকে আপনি ইনকাম জেনারেট করেন এবং আমাদেরকে কোয়ার্টারলি ইন্টারেস্টটা সার্ভ করেন, বা আপনার ইনস্টলমেন্ট দেওয়ার টাইম হয়তো এখনও হয়নি, বাট আপনি কোয়ার্টারলি ইন্টারেস্টটা সার্ভ করেন বা কিছু কিছু টাকা আমাদেরকে দেন। সেটার জন্য আমরা ম্যানেজমেন্ট লেভেল থেকে শুরু করে ব্রাঞ্চ লেভেল, আমাদের যে রিকভারি ডিভিশন আছে, আমরা একযোগে প্রত্যেকে, এখানে কোনো ধরনের গাফিলতি আমরা করছি না, একযোগে আমরা কাজ করছি এবং বোর্ড থেকেও আমাদেরকে নির্দেশনা দেওয়া আছে যে আমাদের যে রাইট অফ রিকভারি, বিশেষ করে যে সমস্ত লোনগুলো রাইট অফ হয়ে গেছে এবং যে সমস্ত লোনগুলো এখনও ক্লাসিফিকেশন পর্যায়ে আছে বা কোনো কোনো লোন আছে যেটা আপনার একটু ভালনারেবল অবস্থায় আছে, সেগুলোকে টেক কেয়ার করা। আমরা সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হলো রিকভারি, রিকভারি অ্যান্ড রিকভারি, এবং এটার জন্য আমাদের এ টু জেড প্রত্যেকে আমরা সমানভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ভালো লাগলো শুনে স্যার। আরেকটা বিষয় সেটা হচ্ছে স্যার, আপনাকে রিকভারির পাশাপাশি তো আপনাদের নিউ কাস্টমার কনভার্ট করতে হবে, যাতে করে আপনার পোর্টফোলিওটা আরও বাড়ে, ডিপোজিটের ক্ষেত্রেই হোক আর অ্যাডভান্সের ক্ষেত্রেই হোক। সেক্ষেত্রে স্যার আপনার নিউ কাস্টমারদেরকে আপনারা কীভাবে আকৃষ্ট করতে যাচ্ছেন? আমি কি কথাটা এই কারণেই বলছি, এখন বর্তমানে যে ব্যাংকিং ল্যান্ডস্কেপ আমরা দেখতেছি, এটা কিন্তু একটু মনে হচ্ছে যে এত স্মুথ না। মানে যেহেতু অনেকগুলো বেশ কিছু ব্যাংকের আমরা খারাপ অবস্থা দেখেছি, মানুষের মধ্যে এক ধরনের পারসেপশনের নেগেটিভ পারসেপশন চলে আসছে, যার কারণে আপনি যদি দেখেন ব্যাংকিং সেক্টরে যে ডিপোজিট থাকার কথা, তার এই ডিপোজিটের থেকে একটা সিগনিফিকেন্ট পোর্শন অফ দ্য অ্যামাউন্ট আউটসাইড দ্য ব্যাংকে চলে গেছে, সেগুলো ফিরে আসতেছে কম। তো এই জায়গা থেকে স্যার আপনারা কি উদ্যোগ নিচ্ছেন যাতে করে হচ্ছে কাস্টমারদের যে আস্থা সেটাকেও আপনারা বজায় রাখতে পারলেন বা আরও বাড়াতে পারলেন, আর পাশাপাশি হচ্ছে আপনাদের ইনভেস্টমেন্টটাও আপনারা প্রসারিত করতে পারবেন? প্রথমত আমি 3টে সেগমেন্টে ভাগ করতে চাই: কর্পোরেট সেগমেন্ট, এসএমই সেগমেন্ট অ্যান্ড রিটেল সেগমেন্ট। সাউথ ইস্ট ব্যাংকের কর্পোরেট কাস্টমার যথেষ্ট অনেক আছে। আমরা সেই কর্পোরেট কাস্টমারগুলোকে আমরা চেষ্টা করছি, কর্পোরেট কাস্টমার এখন যারা আছেন এর বাইরে মার্কেটে যারা পে মাস্টার, দ্য গুড কাস্টমার অফ দি বিজনেস এরেনা, আমরা তাদেরকে অনবোর্ড করার চেষ্টা করছি, যারা এখনও আমাদের সাথে বিজনেসে নেই। আমরা চেষ্টা করছি তারা কিভাবে অনবোর্ড করা যায়, তাদের রিকোয়ারমেন্টটা কি, নিড বেসড অ্যানালিসিস করে আমরা তাদেরকে আমাদের ব্যাংকে আনার চেষ্টা করছি। 1, 2, এসএমই সেগমেন্টে সাউথ ইস্ট ব্যাংকের এমনিতেই একটু ভালো পজিশন আছে, এটাকে আমি আরও সম্প্রসারিত করার জন্য আমাদের একটা এসএমই হাব আমরা তৈরি করেছি, যেটা সারা বাংলাদেশেই আমাদের বিভিন্ন ব্রাঞ্চের মাধ্যমে আমরা এসএমই কাস্টমারদেরকে ফাইন্যান্স করে থাকি। তাদের প্রয়োজন অনুযায়ী আমরা তাদেরকে চেষ্টা করি সার্ভ করার জন্য। এর বাইরে ওমেন এন্টারপ্রেনার আছে যারা, তাদেরকে চেষ্টা করছি আমরা আমাদের মাধ্যমে তাদের ফাইন্যান্স করে তারা যাতে স্বাবলম্বী হতে পারে, তারা যাতে ইকোনমিতে একটা অবদান রাখতে পারে, তাদেরকে আমরা চেষ্টা করছি কিছু করার জন্য। এর বাইরে মাননীয় গভর্নর সাহেব একটা কথা বলেছেন, ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট। এইটাকে ধারণ করে সাউথ ইস্ট ব্যাংক এগিয়ে যাচ্ছে, আমরাও এর সঙ্গী হতে চাচ্ছি। সবগুলো ব্যাংক মিলে এটা কিন্তু এবিবির দিক নির্দেশনা এবং এবিবির তত্ত্বাবধানে এটা কাজ চলছে, আমরাও এটার পার্টনার। সুতরাং সেই ক্ষেত্রে এখানে আমরা কাজ করব। আর রিটেল প্রোডাক্টে আমরা যদি যাই, সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি হোম লোনটাকে প্রায়োরিটাইজ করতে, কারণ এখানে একটা সিকিউরড লোন, হোম লোন। তারপরে আমরা রিটেলের আরও যে সমস্ত প্রোডাক্ট আছে, আমরা কার্ড বিজনেসটাকে সামনে নিয়ে আসতে চাচ্ছি। কার্ডটাকে আমরা চেষ্টা করছি যাতে আমাদের মানে কার্ড হোল্ডাররা, আমাদের এই মুহূর্তে যত অ্যাকাউন্ট হোল্ডার আছে তার চেয়ে আমাদের সাউথ ইস্ট ব্যাংকের কার্ড ইউজ কম হয়। সুতরাং সেটাকে আমরা আরও বেশি এগিয়ে নিয়ে আসতে চাই, যাতে কাস্টমাররা আমাদের কার্ড বেশি ইউজ করেন।
এবং এই সমস্ত দিক বিবেচনা নিয়ে আমরা আমাদের সমস্ত অফিসাররা মিলে আমরা আমাদের যে কার্ড ডিভিশন এবং অন্যান্য যারা আমাদের অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল এবং সব জায়গায় বিশেষ করে কমপ্লায়েন্ট সেল কাস্টমারদের বিশেষ করে কার্ড যারা ব্যবহার করে তাদের অনেক কমপ্লেইন থাকে, অনেক কিছু থাকে, এগুলোকে দ্রুত সলভ করা যাতে কাস্টমার হ্যাপি থাকে। যখন কাস্টমার উইল বি হ্যাপি দেন কিন্তু আমার বিজনেসটা বাড়বে। অতএব কাস্টমার হ্যাপিনেসটা এখানে আমাকে প্রথমে তৈরি করতে হবে। তার মানে স্যার বিষয়টা কি এরকম হচ্ছে স্যার, আপনি পোর্টফোলিওটা রিব্যালেন্স যাচ্ছেন, কারণ হচ্ছে আপনি যেটা বললেন যে কর্পোরেটদের ক্ষেত্রে যে যারা পে মাস্টার যেটা আপনি বললেন তাদেরকে আপনারা অনবোর্ড করার চেষ্টা করছেন, আর পাশাপাশি আপনি বলছেন যে এসএমইকে আরও বেশি ফোকাসড করা, আরও সম্প্রসারিত করা, রিটেল ব্যাংকিংটাকে আরও সম্প্রসারিত করা। তো স্যার আপনি কি স্যার এই কর্পোরেট যে লেন্ডিংটা বা যে ফাইন্যান্সটা সেইখানে একটু কম ফোকাস করে আপনি কি এই এসএমই এবং হচ্ছে রিটেল ব্যাংকিংটাকে বেশি ফোকাস করতে যাচ্ছেন কিনা? আমি আসলে ঠিক অনেক ব্যাংক এখন এটা করছে। হ্যাঁ, আমি আসলে ঠিক লার্জ কর্পোরেটের কথা বলছি না, আমি কর্পোরেটকে অবশ্যই অনবোর্ড করব, তবে আমি মিড লেভেল যে কর্পোরেট আছে আমরা তাদের দিকে নজর দিচ্ছি। বিকজ আমাদের একটা বিষয় আছে যেটা হলো সিঙ্গেল পার্টি এক্সপোজার। রাইট রাইট রাইট। অতএব সেই ক্ষেত্রে যাতে আমি সিঙ্গেল পার্টি এক্সপোজার ব্রিচ না করি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, সেটার দিকেও আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে। এখানে আমার ক্যাপিটালের বিষয় আছে। অতএব আমরা মিড লেভেল কর্পোরেট যারা ভালো তাদেরকে আমরা অনবোর্ড করব। সেই ক্ষেত্রে আমাদের হয়তো অনেক বড় বড় অ্যাকাউন্ট আমরা দিকে যাচ্ছি না। এটা আমরা কর্পোরেট না বাড়ালে ইনকাম কিন্তু আবার বাড়বে না। আর এসএমইতে আমি ফোকাস করতে চাই অনেক বেশি, কারণ বাংলাদেশ ব্যাংকের একটা নির্দেশনা আছে যাতে সরাসরি কৃষি লোন ব্যাংকের মাধ্যমে দেওয়া হয়। এটার একটা টাইম লাইনও দেওয়া আছে, 29 সালের মধ্যে ব্যাংকের 27% কৃষি লোন যাতে সরাসরি ডিরেক্ট মানে ব্যাংকের মাধ্যমে। তো সুতরাং সেই দিকেও আমাদের নজর আছে। এইটার জন্য আমার যে ব্রাঞ্চ, সাব ব্রাঞ্চ, এজেন্ট ব্যাংকিং যে চ্যানেলটা আছে সেটাকে আমরা ইউজ করব। এইখানে আমার একটা বড় পোর্টফোলিও আমি তৈরি করতে চাই যাতে ব্যাংকের ওই কর্পোরেটের প্রতি যে নির্ভরতাটা এটা কমে আসে। একটা কর্পোরেট যদি কোনো কারণে খারাপ হয় তখন কিন্তু ব্যাংকের অনেক বড় একটা মানে অ্যাসেট খারাপ হয়ে গেলে ব্যাংকের ক্লাসিফিকেশনের হারটা বেড়ে যায়। আর ছোট ছোট অনেকগুলা কাস্টমার কিন্তু আমাকে অনেক বেশি বিজনেস দেয়। এবং শুধু এই কাস্টমারদের শুধু আমি লেন্ডিংই করব তা না, তাদের যে সেলসটা, এই সেলসটা যাতে আমাদের মাধ্যমে রাউট হয়। এই সেলস রাউটিং হলে তাতে কি হবে, কাস্টমারের সাথে আমার একটা যোগাযোগটা নিবিড় হবে। এবং নিবিড় যোগাযোগ হলে আমার সেই ক্ষেত্রে কাস্টমারের খেলাপি পরিমাণটা কমে যাবে। কারণ আমি অলওয়েজ দেখতে পাবো যে আমি যাকে ফাইন্যান্স করছি, যার একটা ছোট ইন্ডাস্ট্রি আছে, তার ইন্ডাস্ট্রিটা চলছে কিনা, তার ইন্ডাস্ট্রিটা প্রোডাক্টটা বেরোচ্ছে কিনা, প্রোডাক্টটা সেল হচ্ছে কিনা, সেলের পরে তার সেই মানে ক্যাশটা আমার ব্যাংকে জমা হচ্ছে কিনা। অতএব এই জায়গাটায় কিন্তু এটা যদি আমি মনিটর করতে পারি, আমি যদি ক্রেডিটটাকে এসএমইদেরকে যদি আমি এসএমই আসলে এসএমই বিজনেসটাই একটা মনিটরিং বিজনেস ফুললি সুপারভাইজারি ক্রেডিট। হ্যাঁ, সুতরাং যতটা বেশি মনিটরিং করতে পারবো আমার ওই পোর্টফোলিওটা অনেক বেশি ভালো থাকবে। এই জন্য আমি এসএমইটাকে বাড়াতে যাচ্ছি। আর যেটা রিটেল ব্যাংকিংয়ে আমরা বললাম আপনাকে, এর বাইরে আমি আরেকটা কাজ আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা চিন্তাভাবনা করে অলরেডি অনেকটাও এগিয়ে গিয়েছি। আমরা আমাদের অ্যাপটাকে, সাউথ ইস্ট ব্যাংকের যে অ্যাপ সেটাকে আমরা আপগ্রেডেড করতে চাচ্ছি এবং এটাকে একটা এমন পর্যায়ে নিতে যাচ্ছি যাতে কাস্টমার উইল ফিল ফ্রি টু ব্যাংকিং উইথ আজ ইন হিজ ডিভাইস। উনি তার বাসায় বসে করতে পারে, গাড়িতে বসে করতে পারে, উনি তার অফিসে বসে করতে পারে, উনি দেশের বাইরে থাকলেও আপনি লিটারালি তার কাস্টমারদের এম্পাওয়ার করছেন। এক্স্যাক্টলি। এবং দেখেন ছোট ছোট ডিপোজিট মানে উনি কিন্তু ইচ্ছা করলে মানে ওই মোবাইলের মাধ্যমে ছোট ছোট ডিপোজিট উনি এফডিআর করতে পারে, ছোট ছোট অ্যাকাউন্ট। আমরা ওই ধরনের অ্যাকাউন্টও কাস্টমারদের জন্য তৈরি করে দিব যাতে তারা ছোট ছোট অ্যাকাউন্ট মানে ডিপোজিট আমাদের মাধ্যমে এফডিআর করতে পারে বা কোনো স্কিমে অ্যাকাউন্ট করতে পারে। এই সবগুলো নিয়ে আসলে সাউথ ইস্ট ব্যাংক প্রচুর কাজ করার চেষ্টা করছে। ইনশাল্লাহ আশা করি আমরা সফল। তার মানে হচ্ছে স্যার ডিজিটাল ট্রান্সফরমেশন ইজ ওয়ান অফ ইউর প্রায়োরিটি এরিয়া। এক্স্যাক্টলি। 2024 যে প্রাইজিংটা হলো সেখানে কিন্তু একটা জেনজি পপুলেশনের একটা ডিমান্ড ওই থেকেই হয়েছে। তো জেনজি পপুলেশনের সংখ্যা কিন্তু আমাদের বাড়তেছে। এদের একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এরা ব্যাংকে যেতে চায় না, ওভার দ্য কাউন্টারে সার্ভিস দিতে চায় না,
তারা ঘরে বসে থেকে যে অবস্থা থাকে সেখান থেকে তারা ভার্চুয়াল ব্যাংকিংটা করতে চায়। তো এই জায়গার থেকে তো নিশ্চয়ই আপনারা এটা আপনাদের মাথায় আছে যে ওই টেক সেভি পপুলেশনকে কীভাবে আরও বেশি ক্যাপচার করা যায়। Right. সো বিকজ দে আর দ্য ফিউচার ক্লায়েন্টস। সো এই জায়গা থেকে শুধু অ্যাপের ছাড়াও কি আপনাদের আরও অন্য কোনো চিন্তাভাবনা আছে কি না? আমি যদি একটা এক্সাম্পল দিই, একটা ব্যাংক, আমি বেশ কয়েকটা ব্যাংকের আমি ইন্টারভিউ নিয়েছি, সেখানে আমি দেখেছি ওনাদের কিছু ইনোভেটিভ আইডিয়া আছে। যেমন ধরেন একটা ব্যাংক ওনারা বিভিন্ন ইউনিভার্সিটি ক্যাম্পাস ভিত্তিক কাজ করতেছে। একটা ক্যাম্পাসে কী হয়, অনেক ধরনের ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি এখানে হয়। তো ওনারা টোটাল ক্যাম্পাসের ইকোসিস্টেমটা ডিজিটাল ওনারা করে দিচ্ছেন এবং ওনাদের ইকোসিস্টেমটা ব্যবহার করে তারা ওই ব্যাংকের সাথে তারা লেনদেন করছেন। কেউ টিউশন ফি দিচ্ছে, কেউ খাবারের বিল দিচ্ছে বা অন্যান্য যে পেমেন্টগুলো হচ্ছে। তো এই সিস্টেমে তারা যাচ্ছে যাতে করে ওই জেনারেশনটাকে তাকে ক্যাপচার করতে পারেন। ডু ইউ হ্যাভ এনি প্ল্যান যে এই ধরনের কোনো অ্যাক্টিভিটি আপনাদের আছে কিনা ভবিষ্যৎ? উই হ্যাভ নট অনলি দ্য প্ল্যান, ইতিমধ্যে আপনি জেনে খুশি হবেন যে আমরা স্টুডেন্টদের জন্য ক্রেডিট কার্ড চালু করেছি। দ্যাটস গুড। এটা মানে কি প্রথম মনে হয় আমার মনে হয়। এক্স্যাক্টলি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন বাংলাদেশ যারা স্টুডেন্টদের জন্য ক্রেডিট কার্ড। আমরা ক্রেডিট কার্ড তাদেরকে এমনভাবে দিয়েছি যে তারা যাতে তাদের দৈনন্দিন প্রয়োজনটা, মানে খুব বেশি অ্যামাউন্ট না যেটা তাদের জন্য বার্ডেন হয়ে যাবে বা ফিউচারে তাদের জন্য তাদের ফ্যামিলির জন্য সমস্যা হতে পারে, আমরা খুব ছোট আকারে তাদের কাছে শুরু করেছি। ইতিমধ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় সহ আরও কয়েকটা বিশ্ববিদ্যালয়ে আমরা আমাদের এই কার্ড ইতিমধ্যে লঞ্চ করে তাদের হাতে হ্যান্ডওভারও করেছি। এর বাইরে আমরা আরও অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের সাথে কথা বলছি যাতে আমরা স্টুডেন্টদের এই ক্রেডিট কার্ডটা দিতে পারি। এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড এতে একটা সুবিধা কি হবে, এরা ব্যাংকে যেতে চায় না, বাট ব্যাংকের এটিএম বুথে তারা ইউজ করতে পারবে। এখন ব্যাংকে না যেতে চাইলে সে কীভাবে অ্যাকাউন্ট করবে? অ্যাকাউন্টটা তো মিনিমাম করতে হবে। তা অ্যাকাউন্টটা আমরা তাদেরকে ভার্চুয়ালি অ্যাকাউন্ট করার সুযোগ করে দিব। যেহেতু এখন ইকেওয়াইসি করা সম্ভব, অতএব তারা আমাদের অ্যাপে ঢুকে একটা অ্যাকাউন্ট ওপেন করবে। একটা অ্যাকাউন্ট ওপেন করার পরে আলটিমেটলি কিন্তু সে একটা, আমরা তাকে তার কিছু ক্রাইটেরিয়া তো থাকেই, সেগুলো দেখে আমরা তাকে একটা কার্ড দিয়ে দিব। এবং আরেকটা মজার বিষয়, আমরা শুধু তাকে প্লাস্টিক কার্ডটাই দিব না, কোনো কোনো ক্ষেত্রে আমরা তাকে ভার্চুয়াল ক্রেডিট কার্ড করে দিব। যে ভার্চুয়াল ক্রেডিট কার্ডের মাধ্যমে যে কোনো পজে, যে কোনো জায়গায় গিয়ে পজে সে কিন্তু এটা ট্রান্সফার করে টাকা ট্রান্সফার করতে পারবে উইদাউট মানে কার্ড মানে তার সাথে বহন না করেও। তবে এই কাজগুলো নিয়েও আমরা এগিয়ে যাচ্ছি, মানে জাস্ট টাচের মাধ্যমে। হ্যাঁ, তো সুতরাং এগুলো নিয়েও আমরা কাজ করছি। হ্যাঁ, আপনি অত্যন্ত যুক্তি এবং মানে ঠিকই বলেছেন, বাংলাদেশের অনেকগুলো ভালো ব্যাংক আছে যারা ইতিমধ্যে এই কাজটা অনেক এগিয়ে গিয়েছে। আমরাও শুরু করেছি, ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরাও আশা করি অনেকটা ভালো করতে পারবো। স্যার, আপনার তো প্রাইমারি ডিলার ব্যাংক। জি। তো প্রাইমারি ডিলার ব্যাংকের স্যার একটা ধরেন লিগাল অব্লিগেশন ছিল যখন ওদেরকে লাইসেন্স দেওয়া হয় যে দে হ্যাভ টু পার্টিসিপেট ইন গভর্নমেন্ট ট্রেজারিজ, এবং তার বেনিফিটটা হচ্ছে সে ওই রিসিপ্টটাকে দিয়ে সে স্পেশাল একটা ফান্ড পেত যেটার নাম ছিল অ্যাসিওরড লিকুইডিটি ফ্যাসিলিটি, এএলএস। ওটা তো এখন আর নাই, কিছু কয়েক মাস আগে এটা ডিসকন্টিনিউ করে ফেলছে, ডিসকার্ড করে ফেলছে। তো এইটা কি স্যার কোনো ধরনের প্রবলেম তৈরি করছে কিনা ইন টার্মস অফ ম্যানেজিং দ্য লিকুইডিটি? আমি ঠিক তা মনে করি না। লিকুইডিটি ম্যানেজমেন্টে এটা কোনো প্রবলেম তৈরি করে না। নতুন যে নির্দেশনাটা আসছে, এতে যারা প্রাইমারি ডিলার ব্যাংক তারাই শুধুমাত্র এখন এখানে নতুন যে পিডি গাইডলাইন্সের কথা বলছেন, রাইট, এটাতে অংশগ্রহণ করতে পারবে। তবে এখানে কিন্তু একটা সুবিধা হয়েছে, সাধারণ জনগণের কিন্তু এখন সরকারি বন্ড বা বিল কেনার বিষয়ে অনেক সুবিধা তৈরি হয়েছে। এবং দেখেন, এটা যদি হয় তাহলে কিন্তু মানি মার্কেটটা আরও বেশি ভাইব্রেন্ট হবে। এবং এই ভাইব্রেন্সিটা আমি মনে করি দেশের জন্য খুবই প্রয়োজন। সুতরাং সেই ক্ষেত্রে সাধারণ জনগণ, সাধারণ ডিপোজিটরও লাভবান হবেন এবং ব্যাংকগুলো লাভবান হবেন, আমি এটাই মনে করি। গুড পয়েন্ট স্যার। আপনি স্যার, আমি তো আপনাকে বলি যে আপনি আগামী 3 বছরে সাউথ ইস্ট ব্যাংকটাকে কোথায় দেখতে চান, আপনি কী বলবেন? ভেরি গুড কোয়েশ্চেন। অ্যান্ড আসলে আমি জাস্ট 5 মাস হলো এই ব্যাংকে জয়েন করেছি। আমার দীর্ঘ ক্যারিয়ার, আমি এই ক্যারিয়ারে আমি যখন আমার এই বয়সে আমি যখন একটা ব্যাংকের সিইও হিসেবে জয়েন করেছি, এটা
প্রত্যেক সিইওরই একটা ইচ্ছা থাকে সে যেই ব্যাংকে কাজ করে তার ব্যাংকটাকে একটা ভালো ব্যাংকে দেখতে চায়। এখন ভালো ব্যাংকের সংজ্ঞাটা কোথায়? তার অ্যাসেট কোয়ালিটি ভালো হতে হবে, Right. তার ডিপোজিট মিক্সটা ভালো হতে হবে, এবং তার অফিসাররা নলেজেবল থাকবে। কাস্টমার সার্ভিসটা হতে হবে বিশ্বমানের। আমি এটাকে বিশ্বমানের বলতে এই জন্য বললাম যে আমরা কিন্তু এখন গ্লোবাল ভিলেজে বাস করি। আমাদের কাস্টমাররা আমাদের চেয়ে অনেক বেশি স্মার্ট। তারা অনেক ভালো ভালো দেশের এবং বিদেশের বিভিন্ন ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এসেছে, তারা ওই সমস্ত দেশে ব্যাংকিং করে এসেছে। সুতরাং তারা এক্সপেক্ট করে যে আমার ব্যাংকও আমার সাথে এইভাবেই আচরণ করবে। সুতরাং আমাকে তার জন্য প্রস্তুত হতে হবে, তাকে সার্ভিস দেওয়ার জন্য আমাকে কিন্তু ওইভাবে তৈরি হতে হবে যে আমি আসলে কিভাবে আমার কাস্টমারকে হ্যাপি করব। তো সেই জন্য আমি মনে করি যে আমি যদি নিজেকে প্রতিদিন একটু একটু করে না বদলাই, আমি যদি কাস্টমারের জন্য তৈরি না হই, তাহলে কিন্তু আমি ভালো করতে পারবো না। সুতরাং আমি এই ব্যাংকটাকে দেখতে চাই আমার ক্লাসিফিকেশনটা যেটা আমার আছে সেটা আমি 3 বছরের মধ্যে আমার 5-এর নিচে চলে আসবে, এটা আমি বিশ্বাস করি এবং আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। আমাদের ডিপোজিট মিক্স যেটা আমার আসলে এই মুহূর্তে মানে কস্ট ফ্রি বলেন, লো কস্ট বলেন আর হাই কস্ট বলেন, এই ডিপোজিট মিক্সটাকে আমি এমন একটা পর্যায়ে নিয়ে আসতে চাই যেটা ব্যাংকের জন্য মানে পেইন না হয়। আমি এটাকে নিয়ে আসতে চাই, হয়তো এটা খুব বেশি অ্যাম্বিশাস হবে না, তবে আমি আশা করি এটা মিনিমাম 50-50 থাকা উচিত। লো কস্ট ডিপোজিট কোনো একটা ব্যাংকের যদি 50 থাকে, লো কস্ট হ্যাঁ, আর যদি হাই কস্ট ডিপোজিটটা 50 থাকে, তাহলে এইটা ব্যাংকটার জন্য অত্যন্ত ভালো। অতএব এই সময়টায় আমি এই জায়গাটাকে চেষ্টা করব আমার সমস্ত অফিসারদেরকে নিয়ে এই জায়গাটাকে ঠিক করার জন্য, এই জায়গাটা মানে এই লো কস্ট ফান্ড বা কস্ট অফ ডিপোজিটটা কমিয়ে আনার জন্য, আর চেষ্টা করব যাতে ভালো কাস্টমার অনবোর্ড হয়। আমাকে যেন আর নতুন করে ক্লাসিফিকেশনের পেইন নিতে না হয়, আমাকে যেন কোনো অ্যাকাউন্ট নতুন করে ক্লাসিফিকেশনে টার্ন না করে, সেটার জন্য প্রতিনিয়ত মনিটরিংয়ের মধ্যে থাকা। এবং ইতিমধ্যে কিন্তু আমরা এই জন্য আমাদের ক্রেডিট মনিটরিংটাকে অত্যন্ত শক্তিশালী করেছি। আপনাদের এনপিএল এখন কত? এই মুহূর্তে আসলে আমাদের অ্যাজ অন ডিসেম্বর আমাদের হিসাব অনুযায়ী ছিল 6.71%। এটা এখন বাংলাদেশ ব্যাংকের অডিটের পরে এটা 7.51-এ এসেছে। তা আশা করতেছি এটা আগামী 2 বছরের মধ্যে এটা 5-এর নিচে চলে আসবে ইনশাআল্লাহ। ভেরি গুড, আমরা আশা করি সেটাই হবে। স্যার এখন ধরেন স্যার, আমি যদি দেখি স্যার আপনারা এত অ্যাক্টিভিটি করছেন, এত ধরনের ইনোভেটিভ আইডিয়া নিয়ে আগাচ্ছেন, মেন কারণটা কি? কারণটা হচ্ছে আর্ন করা, এটাকে আরও প্রফিটেবল করা, যাতে করে আরও ভালো ধরনের সার্ভিস আপনারা দিতে পারেন। স্যার বর্তমান যদি অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটটা আমি দেখি, ডিফিকাল্ট। কারণ হচ্ছে আমার ধরুন আমার ইকোনমির মেন শক্তিটা কোথায়? প্রাইভেট সেক্টর। প্রাইভেট সেক্টরের ক্রেডিট ডিমান্ড কমে গেছে। জি। অন্যদিকে ব্যাংক এই হায়ার এনপিএল রেজিমে তারাও খুবই কশাস ফ্রেশ লোন ডিসবার্সমেন্টের ক্ষেত্রে। স্যার এই পরিস্থিতিতে স্যার আপনি যদি ইনভেস্টমেন্ট না করতে পারেন, রিটার্নটা আসবে কোত্থেকে? এটা হচ্ছে একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার, এই প্রেক্ষাপটে আপনার অনেক ব্যাংক যেটা দেখা যাচ্ছে, তারা হচ্ছে এখন যেহেতু গভর্নমেন্ট সিকিউরিটিজের একটা ওইখানে একটা বিজনেস করা একটা উইন্ডো তৈরি হয়েছে, ওইখানে বেশি তারা টাকাটা পার্ক করে রাখছে, কারণ সিকিউরড এরিয়া, রিটার্নও ভালো তুলনামূলকভাবে। তো আপনাদের অবস্থানটা কি? আপনাদের যদি আমি ইনকামের মিক্সটা যদি জিজ্ঞেস করি, আপনার প্রাইভেট সেক্টরে কী পরিমাণ ইনকাম হচ্ছে, আর হচ্ছে আপনার গভর্নমেন্ট সিকিউরিটি যে কী পরিমাণ ইনভেস্ট, রেশিওটা কীরকম হতে পারে? আসলে প্রাইভেট সেক্টরে ক্রেডিট গ্রোথটা কমে গেছে, এটা সত্য। বাট নতুন গভর্নমেন্ট এসেছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আশা করি যে দেশের অর্থনীতি আবার সচল হবে, অনেক বেশি ভাইব্রেন্ট হবে, এবং আমাদের যারা ইনভেস্টর আছে, কাস্টমার যারা আছেন, তারা নতুনভাবে বিনিয়োগ করবেন এবং ব্যাংক ঋণ তাদের ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে তাদের প্রয়োজন পড়বে। অতএব সেই ক্ষেত্রে আমাদেরকে একটু সময় দিতে হবে, ব্যাংকগুলোকেও তাদের যে ইনজুরি হয়ে গেছে সেগুলোকে ঠিক করে কাস্টমারদের সাথে আবার একটা রেপো তৈরি করে তাদের ডিউ ডিলিজেন্স, আমাদের ডিউ ডিলিজেন্স এভাবে করে আমাদেরকে কিন্তু ক্রেডিট গ্রোথ বাড়াতে হবে। এক, এখান থেকে একটা ইনকাম ব্যাংকের আসে। অলওয়েজই ক্রেডিট গ্রোথ মানে নেট ইন্টারেস্ট মার্জিন ব্যাংকের হলো সবচেয়ে বড় ইনকাম। অতএব
আমি যদি শুধুমাত্র ক্রেডিট গ্রোথ না করি তাহলে কিন্তু এমপ্লয়মেন্ট অপরচুনিটিও হবে না, কমে যাবে। Right. তো আমার ব্যাংকের শুধুমাত্র যে মানে শুধুমাত্র মানে প্রফিট করা সেটা কিন্তু একটা ব্যাংকের লক্ষ্য না। ব্যাংকের লক্ষ্য কিন্তু প্রফিট করা, এটা সত্য, কিন্তু তার সাথে সাথে দেশের এমপ্লয়মেন্ট অপরচুনিটি তৈরি করা, অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা। সুতরাং এই দিক বিবেচনায় আমি মনে করি যে আমাদের যারা ব্যবসায়ী মহল আছেন তারা নিশ্চয়ই আবার এগিয়ে আসবেন, ব্যবসা আবার শুরু করবেন নতুনভাবে, এবং সেখানে ব্যাংকের সাপোর্ট লাগবে, ব্যাংক সেই সাপোর্টটা দিবে। আর সেকেন্ডলি আপনি যেটা বললেন যে হ্যাঁ, অনেক ব্যাংক তার প্রফিট করেছেন হয়তো ট্রেজারি বিল বন্ডে, আমরাও করেছি, আমাদেরও একটা পার্ট ওখান থেকেই এসেছে। তবে আমি যদি বলি সেটা 30%, 35% এই ধরনের অ্যাকসেপ্টেবল, আমরা সেটা করার চেষ্টা করেছি। এবছর হয়তো আরেকটু বেশি আমরা চেষ্টা করব ওখানে। পাশাপাশি কিন্তু আমরা মানে আমাদের ক্রেডিট গ্রোথটাকেও বাড়ানোর চেষ্টা করব। বিশেষ করে আমি আবারও আপনাকে বলছি যে এসএমই, রিটেইল, ওমেন এন্টারপ্রেনার, এই জায়গাটায় আমরা অনেক বেশি ফোকাসড হব, যাতে এখানে দেশের এমপ্লয়মেন্ট অপরচুনিটি তৈরি হয়। আর শেষে আমি আরেকটা কথা বলছি, ওই যে ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট, এই জায়গাটায় যেতে পারলে আমাদের দেশে কিন্তু মানে একটা আমূল পরিবর্তন আসবে বলে আমি বিশ্বাস করি। লাস্ট একটা কোশ্চেন আপনাকে করতে যাচ্ছি, বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। জি, এটা সেন্ট্রাল ব্যাংকের ওয়ান অফ দ্য প্রায়োরিটি এজেন্ডাস, জি, যে আমি ফাইন্যান্সিয়াল ইনক্লুশনটাকে কীভাবে আরও বাড়াতে পারবো, যেগুলো আনব্যাংক পপুলেশন আছে বিভিন্ন এরিয়া চলে যেটা, সেগুলো কীভাবে ব্যাংকিং চ্যানেল আনতে পারবো, উইচ ইজ গুড থিং। সো এই জায়গা থেকে আপনাদের ব্যাংকের এই ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের ক্ষেত্রে আপনাদের ব্যাংকের আসলে কতটুকু আপনার রোল প্লে করছেন, যাতে করে আরও বেশি পরিমাণ আনব্যাংক পিপলকে আনতে পারেন, ব্যাংকিং অ্যাক্টিভিটিগুলো সারা দেশে ছড়াই দিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের প্ল্যানটা কি আসলে? আসলে এটা প্ল্যান না, এটা আমরা কাজ করছি নিয়মিত। এটা যখন থেকে বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা চালু করেছে তখন থেকেই কিন্তু আমরা এই কাজটা শুরু করেছি। দেখেন, একটা সময় ছিল 10 টাকার অ্যাকাউন্ট, সেটাও আমরা করেছি। আমরা কিছু জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট আমরা এখন চেষ্টা করছি, যে সমস্ত জায়গায় অনেকে আছেন যারা অ্যাকাউন্ট করতে চায় না, ব্যাংকে আসতে চায় না, আমরা তাদেরকে ব্যাংকমুখী করার জন্য, আমরা তাদেরকে সুবিধা দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি যে ব্যাংকিংয়ের আওতায় তাদেরকে নিয়ে আসার জন্য, যে ঠিক আছে আপনার এই মুহূর্তে ব্যালেন্স দরকার নাই, বাট আপনি অ্যাকাউন্টটা করেন, ইন ফিউচারে আপনার যে ট্রানজ্যাকশনগুলো, আপনার যে টাকা পয়সাগুলো আপনি ব্যাংকের মাধ্যমে করেন, কারণ এটাতে স্বচ্ছ থাকবেন আপনি, আর আপনার যে কোনো প্রয়োজনে ব্যাংক তখন আপনার পাশে দাঁড়াবে। আরেকটা বিষয়, ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে আমরা যারা আমাদের এজেন্ট ব্যাংকিং সেন্টার আছে, আমাদের সাব ব্রাঞ্চ আছে, এটার মাধ্যমে আমরা সারা বাংলাদেশে অন্যান্য ব্যাংকের মতোই আমরা সারা বাংলাদেশে চেষ্টা করছি অনেক বেশি পরিমাণ নারী পুরুষকে এই ব্যাংকিংয়ের আওতায় নিয়ে আসার জন্য। সেন্ট্রাল ব্যাংকের তো একটা মনে হয় সার্কুলার আছে 50-50। জি, এটার একটা সুবিধা হলো আমি দেখেছি, আমরা মানে আমাদের যারা কাস্টমার তাদেরকে আমরা এইটাও বলি, আমরা তাদেরকে সামনেই একটা মানে বই আকারে তাদেরকে আমরা দিব এটা, যে আপনি ব্যাংকে কত টাকা জমা করলেন এটা লিখে রাখেন আজকে, আবার কত টাকা তুললেন এটাও লিখে রাখেন। তাদেরকে একটা অভ্যাস তৈরি করা যে ব্যাংকে টাকা জমা উঠানো, এই যে তার একটা, এটা তার একটা কিন্তু মানে এটা একটা লিটারেসি। কারণ উনি ব্যাংকে জমা করলেন, হয়তো ওনার মনেই থাকবে না উনি কি করলেন না করলেন, কিভাবে করছেন। সুতরাং এই জায়গাটাও আমরা তাদেরকে মানে শিক্ষিত করে তুলতে চাচ্ছি, এই জায়গাটাও তাদেরকে আমরা মানে এমনভাবে এডুকেটেড করতে চাচ্ছি যে ব্যাংক ইজ ইউর পার্টনার। সুতরাং আপনি আপনার যে কোনো প্রয়োজনে ব্যাংককে পাশে পাবেন, সো ইউ কাম উইথ ব্যাংক। আপনার যদি বলি এক কথায় বলবেন যে এই সাউথ ইস্ট ব্যাংকের শক্তির জায়গাগুলো কোনগুলো? সাউথ ইস্ট ব্যাংকের শক্তির প্রথম জায়গা হলো বোর্ড, দ্বিতীয় সাউথ ইস্ট ব্যাংকের ক্যাপিটাল, একটা ভালো ক্যাপিটাল বেজ আছে সাউথ ইস্ট ব্যাংকের। সাউথ ইস্ট ব্যাংকের এমপ্লয়ি, দে আর দ্য ভেরি ডেডিকেটেড অ্যান্ড নলেজেবল, এবং আওয়ার কাস্টমার্স ফাইনালি, যারা আমাদেরকে বিশ্বাস করে তাদের আমানত আমাদের কাছে রেখেছেন, যারা সত্যিকার অর্থে সাউথ ইস্ট ব্যাংককে ভালোবাসে, এবং দেশ না শুধু দেশের বাইরে থেকে এই সাউথ ইস্ট ব্যাংকে প্রচুর রেমিটেন্স আসে। সুতরাং এই যে তাদের ভালোবাসা, সাউথ ইস্ট ব্যাংক
এই ভালোবাসার ঋণ কখনো পরিশোধ করতে পারবে না। সুতরাং আমরা শুধু তাদের কাছে এই আবেদনটুকুই রাখবো, সাউথ ইস্ট ব্যাংককে আপনারা ভালোবাসুন, আপনাদের আমানত আমরা নিরাপদ রাখবো ইনশাল্লাহ। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে স্যার। আশা করি সামনে আবার কথা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি এই প্রথমবারের মতো আমি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সাথে কথা বললাম। দিস ইজ এ গুড অপরচুনিটি ফর মি অ্যাজ ওয়েল এজ সাউথ ইস্ট ব্যাংক। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আপনারা এতক্ষণ আপনাদের সাথে ছিলেন, শুনলেন সাউথ ইস্ট ব্যাংকের বর্তমান অবস্থা এবং ফিউচার প্ল্যান, তারা ব্যাংকটাকে কোথায় নিয়ে যাচ্ছেন। ব্যাংকের টপ এক্সিকিউটিভ উনি আমাদেরকে জানালেন যে ব্যাংকের এনপিএলের ক্ষেত্রে ওনারা একটা বড় ধরনের একটা অ্যাক্টিভিটি দিকে যাচ্ছেন, ক্যাশ রিকভারিতে বেশি ফোকাস করছেন, পাশাপাশি ফাইন্যান্সিয়াল ইনক্লুশনটাকে একটা ছড়াই দিচ্ছেন এবং এসএমই এবং রিটেল ব্যাংকিংটাকে আরও বেশি ওনারা মনোযোগ দিচ্ছেন, যাতে করে আরও জব ক্রিয়েশন করা যায়, গ্রোথটাকে আরও অ্যাক্সেলারেট করা যায় সেই জায়গা থেকে। এবং আশা করি আমরা সফলকাম হবেন। তো আজকে আমরা এখানেই শেষ করছি। আশা করছি আগামী দিনে আপনাদের সাথে আবার কথা হবে, দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ডিজিটালের সাথেই থাকুন। অসংখ্য ধন্যবাদ।